নমস্কার। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সদর দপ্তর কলকাতা কেন্দ্র থেকে পিজিডিজি 172 জেন্ডার সেন্সিটাইজেশন সোসাইটি অ্যান্ড কালচার এই আলোচনায় ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সদর দপ্তর কলকাতা কেন্দ্র থেকে আমি অঞ্জন কুমার বসু আজকের লাইভ প্রোগ্রাম অংশগ্রহণকারী সমস্ত পাঠক সমাজকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় ইউনিট নাম্বার 13 জেন্ডার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এবং ইউনিট নাম্বার 14 জেন্ডার অ্যান্ড মিডিয়া এবং ইউনিট নাম্বার 15 রিডিং অ্যান্ড ভিজুয়ালাইজিং জেন্ডার। এই বিষয়ের আলোচনায় আমি প্রথমেই এই পাঠ্যক্রমগুলির মধ্য দিয়ে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠক সমাজের কাছে কোন কোন বিষয়গুলি তুলে ধরতে চায় সেই বিষয়টি স্পষ্ট করব। প্রথমেই ইউনিট নাম্বার 13 জেন্ডার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এই পাঠ্যক্রমের মধ্য দিয়ে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠক সমাজকে কিভাবে লিঙ্গ বা জেন্ডার এর ধারণার সঙ্গে সঙ্গে ভাষা ব্যবহৃত হয় বা ভাষার ব্যবহার লিঙ্গের সাথে কিভাবে সম্পর্কযুক্ত সেই বিষয়টি সম্পর্কে পাঠক সমাজকে একটা সচেতনতা বা সেই বিষয়ে যে বিভিন্ন রীতি আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে তৈরি হয় সে সম্পর্কে সচেতনতা তৈরি করতে চায়। ইউনিট নাম্বার 14 জেন্ডার অ্যান্ড মিডিয়া। এই আলোচনার মধ্যে দিয়ে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় যে বিষয়গুলি তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে মিডিয়া বা গণমাধ্যম বলতে আমরা কি বুঝি এবং গণমাধ্যমের বিভিন্ন ধরন এবং আমাদের সমাজ ব্যবস্থায় গণমাধ্যমের প্রয়োজনীয়তা বা তার ভূমিকা কিভাবে আজকের সমাজ ব্যবস্থাকে প্রভাবিত করে সেই বিষয়ে পাঠক সমাজকে পূর্ণ মাত্রায় সচেতন করতে চাই এবং এর পাশাপাশি গণমাধ্যমগুলোতে জেন্ডার এর বিষয়টি কিভাবে উপস্থাপন করা হয় অর্থাৎ লিঙ্গগত বিষয় কিভাবে সেখানে প্রাধান্য দেওয়া হয় এবং তুলে ধরার চেষ্টা চলে সেই বিষয়ে পাঠক সমাজকে এই পাঠ্যক্রমের পঠন পাঠনের মাধ্যমে একটা সচেতনতা তৈরি হবে। এর পাশাপাশি আমরা ইউনিট নাম্বার 15 যা এই কোর্স বা এই চর্চা একেবারে অন্তিম পর্যায়ে আমরা দেখার চেষ্টা করব তা হচ্ছে রিডিং অ্যান্ড ভিজুয়ালাইজিং জেন্ডার। আমরা কিভাবে পড়ব এবং কিভাবে সে বিষয় সম্পর্কে দৃশ্যপট তৈরি করব এবং সেক্ষেত্রে জেন্ডারের কি ভূমিকা থাকে, কিভাবে আমাদের সমাজ ব্যবস্থা
লিঙ্গগত বিষয় বা লিঙ্গের বিষয়টিকে পঠন পাঠনের মধ্যে আনে এবং তার দৃশ্যায়ন ঘটায়, সেই বিষয় সম্পর্কে আলোকপাত করা হবে। এই 3 পাঠ এককের মধ্য দিয়ে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠক সমাজকে আজকের সমাজ ব্যবস্থার বিভিন্ন দিক, যা পরম্পরাগতভাবে প্রবাহমান, সেই প্রবাহমানতাকে তুলে ধরতে চায় এবং সময়ের সঙ্গে সঙ্গে এই বিষয়গুলোর যে পরিবর্তন প্রয়োজন, সেটা এই 3 পাঠ এককের মাধ্যমে পাঠক সমাজকে অনুধাবন করতে হবে। আমি প্রথমে জেন্ডার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ লিঙ্গ এবং ভাষা এই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। পাঠক সমাজকে আমি প্রথমেই বলতে চাই যে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় তার এই পঠন পাঠনের মাধ্যমে কিভাবে সমাজ ব্যবস্থায় লিঙ্গগত ধারণার সাথে ভাষা ব্যবহারের যে একটা মেলবন্ধন রয়েছে বা পরম্পরাগতভাবে আমরা তা বহন করে চলেছি, সেই বিষয়টির উপর দৃষ্টি নিবদ্ধ করে। আমরা দেখার চেষ্টা করব যে ভাষা অধ্যয়নের জন্য লিঙ্গ অধ্যয়ন করা ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে কি আলাদা ভাষা ব্যবহার করেন বা ভাষার ক্ষেত্রে কি স্বতন্ত্রতা রয়েছে? এর উত্তর প্রসঙ্গে আমি বলতে চাই অবশ্যই হ্যাঁ এবং না। তার কারণ যে কোনো একটি বিষয় যা সমাজ আমাদের একেবারে জন্মের পর মুহূর্ত থেকেই নারী পুরুষের বিভাজন ভাষাগত দিক থেকেও তৈরি করে দেয়। যেমন একটি উদাহরণ নিলে বিষয়টা আরো স্পষ্ট হয়ে ওঠে। যেমন দরজা বন্ধ করুন, এই বাক্যটিকে যদি আমরা একজন পুরুষ এবং একজন নারী অর্থাৎ লিঙ্গগত বিভাজনের ভিত্তিতে ব্যবহার করতে দেখি, তাহলে দেখব একজন পুরুষ তিনি বলবেন দরজা বন্ধ করুন দয়া করে। অন্যদিকে একজন নারী বা মহিলা দরজাটা বন্ধ করবেন, অর্থাৎ তিনি পুরুষের মতো নির্দেশমূলক বাক্যের দ্বারা নিজেকে তুলে ধরেন না। আরো বেশ কিছু উদাহরণ আমরা সমাজের প্রেক্ষাপটে দেখতে পাই, যেগুলো সাধারণত আমাদের জন্মলগ্ন থেকে নির্মাণ করা হয়। যেমন একটি
কন্যা শিশু যখন জন্মগ্রহণ করে তার জন্য যে খেলার সামগ্রী, তার মধ্যে রং বেরঙের বিভিন্ন পুতুল, এমনকি তার জন্য খেলনা বাটি, এই সমস্ত রান্নার সামগ্রী, এই সমস্ত জিনিসগুলো তাকে ক্রয় করে দেওয়া হয় তার বড় হওয়ার সঙ্গে সঙ্গে এগুলোকে অভ্যস্ত করানো। অন্যদিকে একটি পুত্র শিশু অর্থাৎ পুরুষ শিশু জন্মগ্রহণ করলে তার মধ্যে বা তাকে সমাজ বা তার পরিবার যে সমস্ত উপহার সামগ্রী তার দৈনন্দিন বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে তার সেখানে আমরা দেখতে পাই বন্দুক, গাড়ি, অর্থাৎ কোথায় যেন এই জেন্ডার বা লিঙ্গগত একটা প্রভেদ তৈরি করে দেওয়া হয় সমাজ বা পরিবার থেকে, যা তার ভাষার ব্যবহারের ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। সাধারণত একজন পুরুষ তিনি সর্বক্ষণ একটা প্রভাব বিস্তারকারী মনোভাবের দ্বারা চালিত হন। অন্যদিকে তার কথোপকথন বা ভাষা ব্যবহারের ক্ষেত্রেও সেই প্রবণতা লক্ষ্য করা যায়। অন্যদিকে একজন কন্যা শিশু বা মহিলার ক্ষেত্রে নম্র ভদ্রতায় কথোপকথন, ভাষা ক্ষেত্রে তার সংযম, এই সমস্ত বিষয়গুলো সমাজ বা তার পরিবার প্রত্যাশা করে এবং সেইভাবে তার বেড়ে ওঠা এবং জীবন অতিবাহিত হয়। আজকের দিনে এসে সময়ের সঙ্গে সঙ্গে হয়তো কিছুটা পরিবর্তন বা দৃষ্টিভঙ্গিগত পার্থক্য লক্ষ্য করা যায়, কিন্তু এখনো সম্পূর্ণভাবে এই ব্যবস্থা মধ্য থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। অর্থাৎ লিঙ্গগত দিক থেকে ক্ষেত্রে একটা পার্থক্য স্পষ্ট লক্ষ্য করা যায়। পাঠক সমাজকে এ বিষয়ে আমি বিভিন্ন বিষয়ের উপর দৃষ্টি নিবদ্ধ করতে বলব। আপনারা ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি মেটেরিয়ালস, যা ধৈর্য সহকারে আপনাদেরকে পড়তে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে, তাহলে এই বিষয় সম্পর্কে আমাদের উপলব্ধি আরো স্পষ্ট আকার অর্জন করবে। কেননা ল্যাঙ্গুয়েজ বা ভাষা তা পুরুষের ক্ষেত্রে একরকম ভাবে ব্যবহৃত হয়
এবং নারীর ক্ষেত্রে অন্যভাবে ব্যবহৃত হয় এবং তাকে পরিবার, সমাজ তার জন্ম লগ্ন থেকেই এই বিষয়ে তাকে শেখায় এবং পাশাপাশি তাকে এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে চালনা করা হয় যে তার কাছে কোনগুলো বা কোন বিষয়গুলি শোভনীয় এবং কোনগুলি নয়। ভাষা ব্যবহারের ক্ষেত্রেও সেই বিষয়ের উপর দৃষ্টি রাখা হয় এবং তাদের মধ্যে একটা সবসময় কোশ্চিনবোধক চিহ্নের মাধ্যমে কথোপকথনের অভ্যাস আমরা লক্ষ্য করি। এই যে পার্থক্য, সেই পার্থক্য যা লিঙ্গগত এবং এই বিষয়টি যে যে বিষয়গুলির উপরে কাজ করে তা হচ্ছে একটা তাদের মানসিক প্রবণতা, মানসিক প্রবণতার কারণে একজন পুরুষ এবং একজন নারী বা মহিলা ভাষার ব্যবহারের এই তারতম্য লক্ষ্য করা যায়। এছাড়াও বিভিন্ন সামাজিক ক্ষেত্রে অবস্থান এর বিষয়টি নারী পুরুষের এই ভাষাগত পার্থক্য বা ডিফারেন্সটা আমাদের সামনে প্রকট করে তোলে। তাছাড়াও কিছু সামাজিক রীতি যা নারী পুরুষ এর মধ্যে ভাষাগত পার্থক্য তৈরি করে। এমনকি বিভিন্ন ক্ষেত্রে আমরা এও লক্ষ্য করেছি এই ভাষাগত প্রাধান্যের কারণে অনেক স্থানে গুরুত্বপূর্ণ পদগুলিতে নারীদের থেকে পুরুষদের আধিপত্য বেশি লক্ষ্য করা গেছে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে সভ্যতার ক্ষেত্রে এই জাতীয় প্রবণতা পরিবর্তিত হচ্ছে এবং সেই পরিবর্তিত ধারণা অনুযায়ী সমাজ ব্যবস্থা ভবিষ্যতে চালিত হবে বলে আমরা আশা রাখি। আসলে পুরুষতান্ত্রিকতার বেড়াজালে আবদ্ধ সমাজ লিঙ্গগত এই বিভাজন বজায় রেখেছে। ফলে একজন শিশু কন্যা যখন জন্মগ্রহণ করেন তখন থেকেই তাকে তার মা, তার পরিবার তাকে শেখায় তার কর্মের ধরন
কি হওয়া উচিত ভবিষ্যতে এবং তার মানসিক যে গঠন তা নির্মাণ করে তার পরিবার। এখানে বিভিন্ন ধরনের উদাহরণ ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় স্টাডি মেটেরিয়ালসে তুলে ধরা হয়েছে, যেখানে দেখানো হয়েছে যে একটি পুরুষ শিশু তাকে গতিশীল হতে হবে, তাকে বাইরের কাজকর্মের সাথে অভ্যস্ত হতে হবে, তার কাছে অনুকরণীয় তার পিতা, যিনি দিনের শেষে গৃহে ফেরত এসে টিভি দেখবেন, সংবাদপত্র পড়বেন, অন্যদিকে বাড়ির মহিলারা রান্না বান্না এই সমস্ত কাজকর্মে অভ্যস্ত হবেন। শিশু কন্যাটিকেও এই বিষয়টি সম্পর্কে অবগত করা হয়, তুমি এই গৃহে থাকতে পারবে না। অথচ তার ভাই তার বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে এই গৃহে থাকতে পারবে, কিন্তু একটি কন্যা শিশুকে একটি নির্দিষ্ট সময় পরে তাকে অন্যত্র বসবাস করতে হবে। তুমি রোদে যেও না, তোমার গায়ের রং পাল্টে যাবে। এখানে মূল বিষয় সমাজ বা পরিবার নির্দিষ্ট করতে চায় যে গায়ের রংটাই বিচার্য বিষয়, তার সৌন্দর্যটাই তার পরিচয়। এই ভাবনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা এই পাঠ এককটি পঠন পাঠনের মাধ্যমে এই দিকগুলি এবং ভাষা ব্যবহারের ক্ষেত্রে জেন্ডার বা লিঙ্গে যে ব্যারিকেড সীমাবদ্ধতা রয়েছে, সেই সীমাবদ্ধতার দৃষ্টিভঙ্গিকে আমাদের সমাজ কিভাবে প্রতিনিয়ত লালন পালন করে এসেছে সে সম্পর্কে আমরা উপলব্ধি করব। অর্থাৎ ভাষা যা নারীর জন্যে তার ব্যতিক্রম হলে আমরা সেই বিষয়গুলি গ্রহণ করতে পারি না। এই জাতীয় চিন্তা চেতনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তার কারণ আমাদের সমাজ ব্যবস্থায় অর্ধেক অংশ নারী।
আমাদের উন্নয়ন, আমাদের দেশের উন্নয়ন, আমাদের সমাজের উন্নয়ন ঘটানোর জন্য যেমন সমাজের সমস্ত অংশের মানুষের অগ্রগতি প্রয়োজন, কাজেই লিঙ্গগত এই ব্যারিকেড বা বাধাকে আমাদের অতিক্রম করতে হবে। এবং নারী শক্তিকে জাগরিত করতে হবে। আমার আজকের পরবর্তী আলোচনার বিষয় ইউনিট নাম্বার জেন্ডার অ্যান্ড মিডিয়া। মিডিয়া বা গণমাধ্যম বলতে আমরা কি বুঝি? আজকের সমাজ ব্যবস্থার একটা বিরাট অংশ জুড়ে রয়েছে গণমাধ্যম। এই গণমাধ্যমের বিভিন্ন দিক রয়েছে বা বিভিন্ন ধরনের গণমাধ্যম আমরা লক্ষ্য করি, যা আমাদের জীবনের সাথে ভীষণভাবে সংযুক্ত। এবং গণমাধ্যম এবং আজকের সমাজ ব্যবস্থার উপর তার প্রভাব আমাদেরকে খুব গুরুত্ব সহকারে ভেবে দেখার প্রয়োজনীয়তা আছে। কেননা গণমাধ্যমের মাধ্যমে অতি দ্রুত যে কোনো বিষয় সম্পর্কে আমরা দ্রুততার সঙ্গে সেই বিষয় সম্পর্কে ধারণা অর্জন করতে পারি। এবং বিভিন্ন ধরনের গণমাধ্যমগুলি যা এক ধরনের আয়না স্বরূপ, যেখানে আমরা আমাদের সমাজ, আমাদের নিজেদের অবস্থান দেখতে পাই। এবং গণমাধ্যমগুলোর মধ্যে আমরা যেমন প্রিন্ট এবং রেকর্ডিং, ছাপা এবং ইন্টারনেট, মোবাইল ফোন, যা সমগ্র বিশ্বকে অতি দ্রুত এক জায়গায় সংযুক্ত করে দিয়েছে। এত দ্রুততার সাথে সব বিষয়গুলোকে সংযুক্ত করছে। এখন গণমাধ্যম বা মিডিয়া বিভিন্ন দিক রয়েছে।
যেমন ফোক মিডিয়া, অর্থাৎ লোক সংস্কৃতির বিভিন্ন দিক লোকগান, লোকসঙ্গীত যেটাকে আমরা বলছি, পথনাট্য, এগুলো যেমন ফোক মিডিয়া মাধ্যমে সমগ্র বিশ্বের কাছে উন্মোচিত হচ্ছে। আবার প্রিন্ট মিডিয়া অর্থে আমরা বিভিন্ন বই, লিফলেট, নিউজ পেপার, ম্যাগাজিন, আর বিভিন্ন ধরন আছে মাসিক, ত্রৈমাসিক, এগুলির মাধ্যমে বিভিন্ন দিক পাঠক সমাজের কাছে পৌঁছে যায়। আবার ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে রেডিও, সিনেমা, টেলিভিশন, যার মধ্যে টেলিভিশন আমাদের জীবনে আজকের দিনে ভীষণ গুরুত্বপূর্ণ। যদিও নিউ মিডিয়া হিসেবে ইন্টারনেট এবং মোবাইল ফোন এর অগ্রগতির সঙ্গে সঙ্গে টেলিভিশন কিছুটা গুরুত্ব হারিয়েছে। এই ফোক মিডিয়াকে আমরা ট্র্যাডিশনাল মিডিয়া হিসেবে দেখছি। এবং এই সমস্ত ট্র্যাডিশনাল এবং নিউ মিডিয়ার হাত ধরে অতি দ্রুততার সঙ্গে আজকে আমরা সমগ্র বিশ্বকে বা সমগ্র বিশ্বে জ্ঞান ভান্ডারকে তবে তার অবশ্যই ভালো এবং মন্দ দিক দুই আছে, হাতের মুঠোয় আনতে সক্ষম হয়েছে। এবং যদি আমরা সমাজ ব্যবস্থার দিকে এই সমস্ত মিডিয়া ভূমিকা লক্ষ্য করি, তাহলে দেখব যে এই সমস্ত গণমাধ্যমগুলির মধ্য দিয়ে আমাদের চিন্তা চেতনা, আমাদের আচরণের অনেক পরিবর্তন সমাজ ব্যবস্থায় প্রতিফলিত হয়েছে। এবং মিডিয়ার ব্যবহারের প্রাসঙ্গিকতা এতটা লক্ষ্য করা গেছে যা আমাদের দৈনন্দিন জীবনের নানান দিককে
নিখুঁতভাবে উপস্থাপন করেছে। মিডিয়া মানুষের মনকে প্রভাবিত করেছে এবং সমাজের আচার আচরণকে, কাজ করার পদ্ধতিকে চালিত করেছে। এবং মিডিয়ার দৌলতে মানুষের ভালো মন্দ দিকগুলি সবার সামনে প্রতিনিয়ত উঠে আসছে। প্রথাগত এবং আজকের নূতন যে গণমাধ্যমগুলি, যাকে আমরা সোশ্যাল মিডিয়া বলছি, তা আমাদের জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। একটা সময় ছিল যে কোনো বিষয় সম্পর্কে জানার জন্য আমাদের পাঠ্যপুস্তক অর্থাৎ বই, ম্যাগাজিন, সংবাদপত্র, সাউন্ড রেকর্ডিং, চলচ্চিত্র, রেডিও এবং তারপর টেলিভিশন, খুব সক্রিয়তার সাথে কাজ করেছে আমাদের জীবনে। বিশেষ করে 20 শতকে বা 20 শতকে আমরা যেখানে মিডিয়াগুলোতে যে কোনো পণ্যের বিজ্ঞাপন থেকে শুরু করে তার প্রচার সম্প্রচার এবং উপস্থাপনের উপর ভিত্তি করে আমাদের দুই ধরনের ভূমিকা লক্ষ্য করি। সেখানে নারী পুরুষকে ভিন্নভাবে তুলে ধরার প্রবণতা আমরা লক্ষ্য করি। এমন কিছু বিজ্ঞাপন আছে যেখানে আপনারা দেখবেন নারীদেরকেই উপস্থাপন করা হচ্ছে, যা গণমাধ্যমে একটা বিশেষ দিক বলে আমার মনে হয়েছে। উদাহরণ হিসেবে আমরা বিভিন্ন ধরনের যেগুলি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় তা বিজ্ঞাপনের ক্ষেত্রে নারীর যৌনতা এবং তার আবেদনকে মিডিয়া আমাদের সামনে তুলে ধরে এবং বিভিন্ন কোম্পানি কর্তৃপক্ষ সেই মতো করে বিজ্ঞাপনকে তৈরি করে।
অন্যদিকে এমন কিছু ক্ষেত্র রয়েছে, যেমন একটি গাড়ির বিজ্ঞাপন, সেখানে কিন্তু আমরা লিঙ্গভিত্তিক পুরুষতান্ত্রিকতার দাম্ভিক রূপ প্রদর্শন করা হয়। অনুরূপভাবে আমরা কোন গল্প যা সিনেমা আকারে বা ধারাবাহিক আকারে পরিবেশন করা হয় টেলিভিশন, সেখানেও কিন্তু নারী চরিত্রকে সবসময় পুরুষের অনুসারী হিসেবে দেখানোর একটা প্রবণতা আমরা লক্ষ্য করি। এর ব্যতিক্রম হওয়ার অর্থ সমাজে তার গ্রহণযোগ্যতা নষ্ট হওয়া। এইভাবে চিত্রায়ন ঘটানো হয়। অর্থাৎ সমাজ বা পরিবার যেভাবে লিঙ্গ বৈষম্য বা লিঙ্গ বৈষম্যের বিষয়টিকে প্রতিনিয়ত নির্মাণ করে, একইভাবে আমরা লক্ষ্য করলাম ভাষা ব্যবহারের ক্ষেত্রেও লিঙ্গগত পার্থক্য নির্মিত হয় এবং মিডিয়া বা গণমাধ্যমগুলি লিঙ্গগত এই পার্থক্যের দ্বারা, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে, আমরা লক্ষ্য করি, যে কারণে সোপ বা সাবান যেটাকে আমরা বলছি, এর বিজ্ঞাপনে যৌনতার আবেদনকে তুলে ধরা হয় এবং সেখানে নারীকে বিজ্ঞাপনের ব্যবহার করা হয়। তবে জেন্ডার প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রেও আমরা এই লিঙ্গগত পার্থক্যের বিষয়টি লক্ষ্য করেছি। আমরা একটু যদি সিনেমার দিকে তাকাই তাহলে দেখতে পাবো 1970-এর দশকে বিশেষ করে জয়া বচ্চন, স্মিতা পাটিল, শাবানা আজমি যাদেরকে হিরো বা নায়কের অনুসরণ করতে বাধ্য করা হয়েছিল বা তাদের চরিত্রকে সেভাবে তুলে ধরা হয়েছিল।
বা চরিত্রায়ন করা হয়েছিল। তবে সাম্প্রতিককালে ভারতীয় সিনেমা বা আন্তর্জাতিক চলচ্চিত্রের ক্ষেত্রে এই জাতীয় প্রবণতা কিছু পরিবর্তন সাধিত হয়েছে, যা নারীর মর্যাদা বা জেন্ডার সমস্যা থেকে আমাদের বেরিয়ে আনতে দিশা দেখাবে। এখন অনেক সিনেমার নামকরণ মহিলাদের চারিত্রিক দৃঢ়তাকে সামনে এনেও করা হচ্ছে, বা তাদের চরিত্রকে কেন্দ্র করে একটা গর্বের বিষয়। কেননা তবে এই সমাজ এগিয়ে চলবে, তবেই এই রাষ্ট্র উন্নতির শিখরে পৌঁছবে। তবে কোনোভাবে নারী শক্তিকে দমিয়ে রাখা আমাদের সমাজের জন্য কখনোই শুভ নয়। এই বিষয়টি আমাদের প্রত্যেককে, সমস্ত স্তরের মানুষকে ভেবে দেখতে হবে, নারী পুরুষ নির্বিশেষে। আমার পরবর্তী আলোচনার বিষয় রিডিং অ্যান্ড ভিজুয়ালাইজিং জেন্ডার। এই আলোচনায় আমাদেরকে রিডিং বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ ভিজুয়ালাইজিং, এবং উইমেন্স ল্যাঙ্গুয়েজ এর বিষয়টি সম্পর্কে ভেবে দেখতে হবে। এবং ইউনিট নাম্বার 13-এ আমরা ইতিমধ্যে এটা দেখেছি যে জেন্ডার এবং ল্যাঙ্গুয়েজ, লিঙ্গ এবং ভাষা একে অপরের উপর নির্ভরশীল। এবং একই ক্ষেত্রে একজন নারী এবং পুরুষের ভাষাগত তফাৎ, অথচ তারা দুজনই একটা নির্দিষ্ট ভাষা, ধরুন বাংলা, হিন্দি, ইংরেজি, এগুলি ব্যবহার করে, অথচ তাদের বলার ধরন ভাষাগত পার্থক্যকে তুলে ধরে। আমরা এটাও লক্ষ্য করেছি যে কিছু কাজ যা সমাজ নির্দিষ্ট করে দেয় এগুলি নারীদের জন্য
এবং কিছু কাজ যা সমাজ নির্দিষ্ট করে দেয় এগুলি পুরুষের জন্য। এই জাতীয় প্রবণতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আলোচনার একদম শেষ প্রান্তে এসে আমি পাঠক সমাজের কাছে অনুরোধ করব, আজকের সমাজ ব্যবস্থার একটা বড় সমস্যা লিঙ্গগত দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে বেরিয়ে আসা একটা চ্যালেঞ্জ। যে সমাজ ব্যবস্থা এই চ্যালেঞ্জকে যত দ্রুততার সঙ্গে মোকাবিলা করতে পারবে সেই সমাজই তত এগিয়ে যাবে, সেই রাষ্ট্রই তত উন্নতির শিখরে পৌঁছবে। এবং সামাজিক অপরাধ থেকে আমরা মুক্ত হতে পারব। আমি সবশেষে এই চর্চা অর্থাৎ BGDG 172 জেন্ডার সেন্সিটাইজেশন সোসাইটি অ্যান্ড কালচার, তার অন্তিম লগ্নে এসে আমি বলতে চাই, কিছু জৈবিক কারণে নারী পুরুষকে অবশ্যই একটা স্বাতন্ত্রতা তৈরি করে। যা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের সমাজকে উৎপাদনশীলতার এই কর্মযোগকে, উভয়ের অংশীদারিত্বকে স্বীকার করতে হবে। শুধুমাত্র আজকের দিনে দাঁড়িয়ে এগুলি পুরুষের, এগুলি নারীর, এই বিভাজনের ভেদরেখাকে তুলে দিতে হবে। এবং সেই কর্মযজ্ঞে পুরুষের পাশাপাশি মহিলাদেরকেও অংশগ্রহণ করতে হবে। চাপিয়ে দেওয়া সামাজিক প্রতিবন্ধকতাকে আমাদের সবাই একত্রিতভাবে জয় করতে হবে। এই বলে আমি আমার আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি। আমি সমস্ত পাঠক সমাজকে অনুরোধ করব, আপনারা এই বিষয় ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে স্টাডি মেটেরিয়ালস আছে তার প্রত্যেকটি ইউনিট যত্ন সহকারে পঠন পাঠন করুন। যা আপনাদের ভবিষ্যৎ জীবনকে
এবং এই সমাজকে একটা সুস্থ পরিবেশ তৈরির ক্ষেত্রে সহযোগিতা করবে। আজকের মতো আমি এখানেই আমার আলোচনা শেষ করছি।